1971 সালের মুক্তিযুদ্ধকে উনি মনে করতেন এটা একটা ভুল বোঝাবুঝি। তখনও পাকিস্তান বিষয়ে তার যে মোহ সেটা কাটেনি। ওই সময় তার মূল্যায়নটা কিছু, এটা ছিল পাঞ্জাবিদের মূর্খতাজনিত বাড়াবাড়ি এবং অন্যদিকে ভারতের ষড়যন্ত্রমূলক কারসাজি, এই দুটোরই তীব্র সমালোচনা করতেন। স্বাধীনতার পরে তিনি বলতেন 25 বছর তো শুধু মুনাফিকের রাজত্ব চলেছে, আল্লাহ মুনাফিকদের বিদায় দিয়েছেন, এবার সঠিক ইসলামের অভ্যুদয় হবে। ধার্মিক ব্যক্তি ছিলেন এবং তিনি ধর্মে তার মতি এত গভীর ছিল যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে উনি মনে করছেন যে আসল ইসলামটা এবার ফিরে আসবে। আদতে লাহোর প্রস্তাব খণ্ড ভারতের প্রস্তাব, ইসলামিক রাষ্ট্রের নয়। শেরেবাংলাকে ফজলুল হক কি বলছেন, বলে পলিটিক্স অফ টু বেঙ্গল ইজ নাথিং বাট ইকোনমিক্স। আপনি সেই হিস্ট্রিটাকে হাইলাইট করেন না। আহমদ ছফা দিয়েছেন, রবীন্দ্রনাথের বিরুদ্ধে নানা কারণে হয়েছে, আরো অনেকে দিয়েছিল যারা পরবর্তীতে প্রগতিশীল বলে খ্যাত হয়েছেন এবং অনেকে ওই সময় চাকরি করেছেন, বেতন নিয়েছেন, তারা পরবর্তীতে বড় বড় পদে ছিলেন। এই বলে উনি বলছেন ফররুখ আহমেদের কি অপরাধ। ফররুখকে বাদ দেওয়া মানে আমাদের জাতিসত্তার এবং কবিতার একটি অনিবার্য সংগ্রামী ইতিহাসকে কেটে ফেলে দেওয়া। এই যে বাংলা ভাষা থেকে মেইন স্ট্রিম ইতিহাস থেকে ফররুখ আহমেদকে মেইন স্ট্রিম ইতিহাসের মধ্যে নিতে পারেন না, এটা জানার পরে আপনি কি করবেন ফররুখকে? 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, ভাষা আন্দোলনে গুলি করে হত্যা করা হয় ছাত্রদের, তখন ঢাকা রেডিও স্টেশনে অনেক মানুষই তো ছিলেন, চাকরি করতেন, কিন্তু ফররুখ আহমদ প্রথম সবাইকে ডেকে নিয়ে নিচে নামিয়েছিলেন এবং বলেছিলেন যে আজকে রেডিও স্টেশন চলবে না। আনিসুজ্জামান থেকে এই সাক্ষ্য নিয়েছি আমি। ফররুখ আহমেদ প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার দেওয়া হয় তাকে। তিনি বলেছিলেন যে বলদর্পী স্বৈর শাসক আইয়ুব খানের কাছ থেকে পুরস্কার নেওয়ার কিছু নেই। একটা উদ্ধৃতি পড়ে শোনাবো। শামসুল হুদা চৌধুরী সম্ভবত ওই সময় রেডিওর মহাপরিচালক ছিলেন। তিনি বলছেন ফররুখের চারিত্রিক দৃঢ়তা ছিল অপরিসীম, প্রচণ্ড ব্যক্তিত্বশালী ছিলেন। সাবেক আইয়ুব আমলে সরকারি খরচে ফররুখকে হজে গমন এবং পরে 3 মাস মুসলিম দেশ ভ্রমণের আহ্বান জানানো হয়। আমি তাকে সংবাদ জানিয়ে মিষ্টি দাবি করলাম। ফররুখ কিছুক্ষণ নির্বিকার থেকে বললেন আইয়ুব সরকারের খরচে হজে যোগ দেবার ও মুসলিম বিশ্ব ভ্রমণের কোনো ইচ্ছে তার নেই। একই ধরনের নানা ধরনের স্টেটমেন্ট আমি দেখেছি তাকে নিয়ে, যারা স্মৃতিচারণা করেছেন তারা সবাই বলেছেন। এ গেল ফররুখ আহমেদকে মেশানো যায় না। এই ফররুখ আহমেদকে একটু অস্বস্তি তৈরি হয়। আরও অস্বস্তির দিক আছে, সেটা হচ্ছে ফররুখ আহমেদ কেমন পাকিস্তান চাইতেন। আপনি সেটার যদি একটা স্ক্যান করেন তাহলে দেখবেন ওই যে পাকিস্তান রাষ্ট্র আন্দোলন যে হচ্ছে, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে, তার আগে তার যে একটা মার্কসিস্ট চিন্তা ছিল, ওই চিন্তা তার বদল হয় নাই, শুধু তার ধর্মে মতি হয়েছে। ওই চিন্তা থেকেই উনি মনে করতেন যে ধনতন্ত্র পাকিস্তানের মৌলিক লক্ষ্যের বিরোধী। এ ব্যাপারে রাজনৈতিক কর্মীদের মতো লেখকদের কর্তব্য আছে বলে তিনি মনে করতেন। এ বিষয়ে ফররুখ আহমেদ এবং আব্দুল হক বলছেন আমি একমত ছিলাম। আরো অনেকের মতো গোটা পাকিস্তান আন্দোলনে আমাদের চোখে একটা রোমান্টিকতায় মণ্ডিত ছিল। মানে এইখানে আমি সোজা সাপটা কথা বলতে চাচ্ছি যে ফররুখ আহমেদ এই যে রাষ্ট্রের মধ্যে গরিব মানুষের প্রতি ইনজাস্টিস এবং কিছু মানুষের উত্থান, এই যে রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান আমলে ছিল, এটার বরাবর তিনি এটার সমালোচক ছিলেন। আপনারা আরও অস্বস্তি তৈরি করবে যখন হায়াত দারাজ খান নামে ফররুখ আহমেদ কবিতা লিখছেন, ব্যঙ্গ কবিতা, এবং তার প্রত্যেকটা কবিতা পাকিস্তানি শাসক চক্রের বিরুদ্ধে লিখেছেন। এই কবিতাগুলো আপনি পড়তে পারবেন না। ফররুখ আহমেদ পাকিস্তান রাষ্ট্র অটুট থাক এটা চিরকাল চেয়েছেন, কিন্তু উইথ ক্রিটিক। তার যে গলদ ছিল সেই গলদ নিয়ে তিনি যথেষ্ট কথা বলতেন এবং শেষ বয়সে ফররুখ আহমেদকে যারা দেখেছেন গভীরভাবে তারা বলেছেন শেষ বয়সে ফররুখ আহমেদ রাষ্ট্র নিয়ে যথেষ্ট হতাশ হয়ে গিয়েছিলেন। পাকিস্তানি কামরুল হাসান চিত্রশিল্পী, তার একটা উদ্ধৃতি শোনাই। পাকিস্তানি আদর্শের একজন পর্বত কঠিন স্তম্ভ ছিলেন তিনি, কিন্তু তাও তার আপন দর্শনে রচিত পর্বত, এটা অন্যের দর্শনে না, মানে পাকিস্তানি শাসক চক্রের দর্শনে গঠিত পর্বত না, বলছে আপন দর্শনে রচিত পর্বত। সে পর্বতের ধারে কাছে পাকিস্তানের কোনো জাদরেল মানে জেনারেল শাসকই ঘেঁষতে পারেননি। ফররুখের চোখে বাংলাদেশ বিষয়টা কি এবং কেমন ছিল?
বলছে বাংলাদেশ বা পূর্ব বাংলা, বাংলা ভাষা এইসবের প্রতি ফররুকের গভীর অনুরাগ ছিল। আমি আগের কয়েকটা উদ্ধৃতি এবং আমার বক্তব্যের ভেতর দিয়ে সেটা দেখিয়েছি আপনাদের। তিনি পাকিস্তানে আস্থাশীল ছিলেন, কিন্তু উইথ ক্রিটিক। আপনাদের বলেছি তিনি মুক্তিযুদ্ধের সময় এটাকে উনি 1971 সাল মুক্তিযুদ্ধকে উনি মনে করতেন যে এটা একটা ভুল বোঝাবুঝি। তার মানে টের পাওয়া যাচ্ছে যে তখনও পাকিস্তান বিষয়ে তার যে মোহ সেটা কাটেনি। কিন্তু দেখেন, এক আত্মজীবনীমূলক রচনায় আক্তার ফারুক বলছেন, 71-এর সামরিক পদক্ষেপের পর মাঝে মাঝে আমরা মিলতাম। তিনি একদিকে পাঞ্জাবিদের মূর্খতাজনিত বাড়াবাড়ি, মানে ওই সময় তার মূল্যায়নটা কিছু, এটা ছিল পাঞ্জাবিদের মূর্খতাজনিত বাড়াবাড়ি, এবং অন্যদিকে ভারতের ষড়যন্ত্রমূলক কারসাজি, এই দুটোরই তীব্র সমালোচনা করতেন। বলতেন এ শয়তানির খেসারত দুপক্ষকেই সুদে আসলে দিতে হবে। ওই সময় তার পজিশন ছিল এটা। স্বাধীনতার পরে তিনি বলতেন শুধু ইসলাম ইসলাম স্লোগানই চলেছে এতদিন, ইসলাম বাস্তবায়নে নিখুঁত পরিকল্পনা নেওয়া হয়নি। কে নেবে? নেবেই বা কেন? 25 বছর তো শুধু মুনাফিকের রাজত্ব চলেছে। আল্লাহ মুনাফিকদের বিদায় দিয়েছেন, এবার সঠিক ইসলামের অভ্যুদয় হবে। দেখেন, এটা কিন্তু স্বাধীনতার পরে বলছেন যে এবার সঠিক ইসলামের অভ্যুদয় হবে। তার মানে ওই যে ফররুক আহমেদ সম্পর্কে যত স্মৃতিচারণা আপনি দেখবেন, সব জায়গায় বলছেন তিনি একজন পায়াস ধার্মিক ব্যক্তি ছিলেন, এবং তিনি ধর্মে তার মতি এত গভীর ছিল যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে উনি মনে করছেন যে আসল ইসলামটা এবার ফিরে আসবে। তারই প্রস্তুতি আমাদের সম্পন্ন করতে হবে। ফররুক আহমেদ এই কথা বলছেন যে আমাদের এখন এটা নিয়ে কাজ করতে হবে। বলি 71 সালে ইয়ের কি ভূমিকা ছিল এটা নিয়ে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, এই স্টেটমেন্টটাই পেয়েছি। আর সবাই শুধু বলে ফররুক ভাই আমাদের মতো ছিলেন না, তিনি অন্য ভাবধারার ছিলেন। কি ছিলেন সেটা ক্লিয়ার করে না। শুধু আব্দুল হক তিনি বলেছেন 71 সালে ফররুক আহমদ বিভিন্ন জায়গায় গিয়ে কবি সাহিত্যিক লেখকদের ধরিয়ে দিয়েছিলেন। এই স্টেটমেন্ট আমি আর কোথাও পাইনি। আব্দুল হকের স্মৃতি সঞ্চয়ের মধ্যে আছে। আমি এটা ক্রস চেক দেওয়ার জন্য অনেক খুঁজেছি, পাই নাই। পরে জানলাম এবং বুঝতে পারলাম যে ফররুক আহমেদের বিরুদ্ধে, ফররুক আহমদকে নিয়ে একটা ব্যঙ্গাত্মক নাটিকা রচনা করেছিলেন উনি, এবং ওনার ফররুক আহমেদের সাথে সম্পর্ক ছেদ হয়েছে 1947 সালে। মুখোমুখি দেখা হলেও কথা হতো না। এই স্টেটমেন্ট আমি যথেষ্ট সন্দেহের চোখে দেখি। আর ওই যে ফররুক আহমদ, আমি ফররুক আহমদকে ডিফেন্ড করছি না, এটা আমি পরিস্থিতি বর্ণনা করার চেষ্টা করছি। ফররুক আহমেদ ওই যে চাকরি করতেন এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে স্টেটমেন্ট দিয়েছিলেন, ওইটার ভালো জবাব বা ওটার ভালো সম্ভবত আহমদ ছফা দিয়েছেন। কে রবীন্দ্রনাথের বিরুদ্ধে নানা কারণে হয়েছে, আরো অনেকে দিয়েছিল যারা পরবর্তীতে প্রগতিশীল বলে খ্যাত হয়েছেন, এবং অনেকে ওই সময় চাকরি করেছেন, বেতন নিয়েছেন, তারা পরবর্তীতে বড় বড় পদে ছিলেন। এই বলে উনি বলছেন ফররুক আহমেদের কি অপরাধ, উনি কি একা অপরাধ করে ফেললেন? এই যে স্বাধীনোত্তর বাংলাদেশে ফররুক আহমদ বিবেচনার ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাগুলো এতক্ষণ নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পেরেছেন। এই সমস্যাটা হচ্ছে ফররুক আহমেদকে ওই যে ট্যাগ দেওয়া, আদারিং করা, তাকে মেইন স্ট্রিম ইতিহাসের মধ্যে জায়গা না দেওয়া, এই ব্যাপারগুলো ঘটেছে। আপনি এটা পাঠ্যপুস্তক দেখলে টের পাবেন। আমি পাঠ্যপুস্তক এখন যেটা আমাদের ইমিডিয়েট আগে যে টেক্সট বুক ছিল, আমি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত খুঁজেছি, পাঠ্যপুস্তকে ফররুক আহমেদ নেই। আমি এটা নিন্দা অর্থে বলছি না বা প্রশংসা করছি না, আমি বলছি নেই যে এটা একটা পজিশন, বুদ্ধিভিত্তিক চিন্তাগত একটা পজিশন। ফররুক আহমেদের একটা টেক্সট আছে ইন্টারমিডিয়েটে, পদ্মা নামে। পদ্মা কবিতা ফররুক আহমেদ রিপ্রেজেন্ট করে না। ফররুক আহমেদ এই যে পদ্মা কবিতা আপনি টেক্সট করেছেন, এই কবিতা তো ফররুক আহমেদের কবিতা না, মানে ফররুক আহমেদের কবিতা, কিন্তু ফররুক আহমেদ বলতে আমরা যেটা বুঝি ফর্টিজের গুরুত্বপূর্ণ কবি, এবং যে আপনার কমিউনিটির একটা সময়ের সবচেয়ে ভাইব্রেন্ট হিস্ট্রিকে কবিতায় রূপকল্প আকারে হাজির করতে চেয়েছেন, সেটাই ফররুক আহমেদ।
সেটা ফারুক আহমেদের সিগনেচার। সেই সিগনেচারের কবিতা আপনি টেক্সটে রাখেননি, রেখেছেন পদ্মা। ফলে আমি বলছি যে ফারুক আহমেদকে নিয়ে এই প্রবলেমগুলো, এই প্রগতিশীলতা, প্রতিক্রিয়াশীলতা, এইগুলোর খড়গের নিচে ফারুক আহমেদকে থাকতে হয়েছে এবং ফারুক আহমেদ নিয়ে গবেষণা করা, লেখালেখি করা, এগুলো ওই খড়গের ছায়ার নিচে থেকে সবসময় করতে হয়। আমি ফারুক আহমেদের জন্মশতবর্ষে লেখা লিখেছিলাম একটা প্রথম আলোতে। তা আমি তো একজন একাডেমিশিয়ান, আমার কাজ হলো মত দেওয়া, মূল্যায়ন করা, সেটা হিস্ট্রির পার্সপেক্টিভে হোক, আর্টের পার্সপেক্টিভে হোক। এটা নিয়ে একাডেমিক পরিসরে কথা হয়েছে যে গেল গেল রসাতলে গেল, কি হলো আমি ঠিক বুঝতে পারি নাই। আমি এখানে যখন বক্তৃতা করতে আসবো তখন আমার সিনিয়র তাকে বললাম যে স্যার আমি একটু আগে বেরোবো অফিস থেকে, আমাকে একটু ছুটি দেন। কি স্যার? এই যে চিঠি। ও ভিড়ে গেছেন। এটা কিন্তু আপনি সহজভাবে নিলে হবে না। মানে আমি বলছি যে ফারুক আহমেদ নিয়ে এই যে পার্ট সোসাইটিতে কোট আনকোট প্রগতিশীল বাস্তবতার মধ্যে, ন্যারেশনের মধ্যে আছে। আপনি ফারুক আহমেদকে যদি এই অভিযোগে অভিযুক্ত করেন, তাহলে ওই যে আহমদ সাহেব বলেছেন শত শত লোককে অভিযুক্ত করতে হবে, তাদের করেন না কেন? 47-এর দেশভাগ, এটা সাম্প্রদায়িক ভেদবুদ্ধির ফসল। ঢাকায় ইতিহাস চর্চার এই যে মূলধারা, এই যে ধারা, এই ধারা ফারুক আহমেদকে আদারিং করতে সাহায্য করে বলে আমি মনে করি। কারণ ইতিহাসের এই ধারা 47-কে ডিজোন করে। 47-কে ডিজোন করে এই জন্যে যে 47-কে বলে যে এটা একটা সাম্প্রদায়িক ভেদবুদ্ধির ভিত্তিতে হয়েছে। ফলে ওই সময় যারা এই ধর্ম এবং এই ধরনের সেন্টিমেন্ট এগুলোর সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতে এটা প্রলং করেছে, তারা সবাই এই জাতির বা এই ইতিহাসের শত্রু। আপনি সবাইকে দেখবেন যে ওই হিস্ট্রি তার জনগোষ্ঠীর ওই যে একটা নির্দিষ্ট সময়ের যে ঘটনা ঘটেছে সেটাকে ওন করে না, কিন্তু আবার 47-এর আগের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি আবার ওন করে, বলে যে হ্যাঁ আমরা তো খুব চাপের মধ্যে ছিলাম, বাঙালি মুসলমান খুব চাপের মধ্যে ছিল, অর্থনৈতিক বঞ্চনা, সাংস্কৃতিক স্বায়ত্তশাসন এগুলো তার ছিল না, এগুলো অধিকার ছিল না। 47 আগের পর্যন্ত ঠিক থাকে, কিন্তু ঠিক 47 সালে এসে তার হিস্ট্রিটা কমপ্লিটলি টার্ন করে। এমনকি সে অসমাপ্ত আত্মজীবনী থেকে আমি যে আপনাকে হিস্ট্রি শোনালাম, সেই হিস্ট্রিও ডিজন করে। এই হিস্ট্রি ডিজন করে। আপনি দেখেন এই যে কামরুদ্দিন আহমদ কি বলছেন। কামরুদ্দিন আহমদ তো আমাদের হিস্ট্রির গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি বলছেন আদতে লাহোর প্রস্তাব খণ্ড ভারতের প্রস্তাব, ইসলামিক রাষ্ট্রের নয়। কিন্তু আমাদের পরবর্তী হিস্ট্রি এটা চেঞ্জ হয়ে গেছে, বলছে এটা একটা ইসলামিক হিস্ট্রি। কি ছিল? দ্বিজাতি তত্ত্বের ব্যাপার ছিল। তো দ্বিজাতি তত্ত্ব কি? আসলে দ্বিজাতি তত্ত্বটাকে আমরা আমাদের হিস্ট্রিতে, মেইন স্ট্রিম হিস্ট্রিতে হাইলাইট করেছি। মানে শেরে বাংলায় ফজলুল হক কি বলছেন, বলে পলিটিক্স অফ টু বেঙ্গল ইজ নাথিং বাট ইকোনমিক্স। আপনি সেই হিস্ট্রিটাকে হাইলাইট করেন না। আপনি বলেন যে ওই যে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে একটা রাজনৈতিক এজেন্ডা দরকার ছিল, সেই এজেন্ডার নাম ছিল দ্বিজাতি তত্ত্ব। তা স্বাধীন হওয়ার পরের দিন দ্বিজাতি তত্ত্ব ডিসমিসড হয়ে আছে এই বলে জিন্না স্টেটমেন্ট দিলেন। আপনি তো হিস্ট্রিতে সেই স্টেটমেন্ট নেন না, দৃষ্টিভঙ্গিটা তো নেন না। তো যাই হোক, আপনি ওই যে 47 যে ডিজন করা, সেই ডিজন করার সাথে সাথে ফারুকও ডিজন হয়। এই হচ্ছে হিস্ট্রির বয়ানের মধ্যে এইভাবে ঘটনাটা ঘটেছে। আমি 47 কি ছিল এটা আরও নানা ধরনের আছে। এই যে এটা যে ইসলামিক রাষ্ট্রের ব্যাপার ছিল না, আরও নানা ধরনের নানা হিস্ট্রিয়ানের থেকে দিতে পারতাম। কথা বাড়াতে চাই না, আমি কথা এখন গুছিয়ে আনবো। এটার আর একটা বড় কারণ আছে। এই যে 47 ডিজন বা ফারুক আহমেদ ডিজন তার হিস্ট্রির মধ্যে জায়গা দিতে পারছে না, এটা একটা বড় কারণ। এটা বলার জন্য আসলে মোহাম্মদ আজম ভালো লোক, মোহাম্মদ আজম এই বিষয়ে কাজ করেছেন। তিনি বলছেন যে পূর্ব বাংলায়, মানে আমাদের বাংলাদেশের এক ধারার ইতিহাস ও সাংস্কৃতিক নির্মাণের মধ্যে ফারুককে উগরে দেওয়ার আরেকটি কারণ নিহিত আছে এই জনগোষ্ঠীর উপনিবেশিত মানসিকতার মধ্যে। এ প্রসঙ্গে মোহাম্মদ আজম এডওয়ার্ড সাইদ এবং সুমিত সরকারের বরাত দিয়ে বলছেন যে বাংলাদেশের ইংরেজি শিক্ষিত সমাজের আধুনিকায়নের মূল বাতিঘর বা নিশানা থেকেছে ইউরোপ। এই ইউরোপের প্রাচ্যবাদী মানসিকতার কারণে ইউরোপকে, ইসলামকে
অপর হিসেবে সাব্যস্ত করা হয়েছে বহুকাল ধরে। শুধু তাই নয়, বাঙালি মুসলমানের দ্বিতীয় বাতিঘর বা নিশানা হিসেবে কাজ করেছে কলকাতা। ফলে ঢাকা আসলে দুইবার কলোনাইজড, দুইবার উপনিবেশিত হয়েছে চিন্তার দিক থেকে এবং নানা দিক থেকে। আজম বলছেন যে দ্বিতীয় নিশানা হিসেবে কাজ করেছে কলকাতা। এই কলকাতা তার আলোকিত 19 শতকের বিপরীতে ইসলাম ও মুসলমান প্রসঙ্গগুলোকে বরাবর অন্ধকার হিসেবে চিহ্নিত করেছে। এইসব কারণে বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এখানকার ইংরেজি শিক্ষিত, আমি বলছি এখানকার ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এবং ইতিহাস নির্মাতারা ফারুক আহমেদকে প্রগতি ও আধুনিকতার বাইনারি হিসেবে সাব্যস্ত করেছে এবং অবশ্যই প্রতিক্রিয়াশীল ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমি কথা শেষ করছি, পড়ে শেষ করি। আমার বক্তব্য এই ছিল। আমার প্রস্তাব, ইতিহাসের পটে রেখে ফররুকের পাঠ দেওয়া দরকার। ফররুককে অস্বীকার করলে তো এই জনগোষ্ঠীর এক সময়ের আত্মপ্রতিষ্ঠার সংগ্রামকে, আত্মমর্যাদার বাসনাকে অস্বীকার করা হয়। বাংলাদেশের কবিতার বিকাশের যে ধারা, তার যে চড়াই উতরাই সংগ্রাম, ঘাত প্রতিঘাত, তাকেই তো অস্বীকার করা হয়। এই বিষয়টি হাসান হাফিজুর রহমান বুঝেছিলেন। তিনি তার আধুনিক কবি ও কবিতা বইয়ে বলেছেন, কোট, ফররুক আমাদের কাব্য সাহিত্যে আধুনিক উত্তরণে প্রকৃত সাহায্যটা করেছেন তার কাব্য ভাষা এবং আঙ্গিকের প্রয়োগে। আমি বলছি, ফররুককে বাদ দেওয়া মানে আমাদের জাতিসত্তার এবং কবিতার একটি অনিবার্য সংগ্রামী ইতিহাসকে কেটে ফেলে দেওয়া। এই প্রবণতা বোধ করি পৃথিবীর খুব কম জাতির ইতিহাসেই আছে। ফররুক আমাদের বহু শহর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে আদরণীয় হোক, এই কামনা করি। গালিব ভাই বলছেন যে নতুন পরিস্থিতিতে, এই যে ফররুক নিয়ে এখানে কথা বলতে আসছি, এর সঙ্গে নতুন পরিস্থিতির কোনো সম্পর্ক আছে এবং আমি সেরকম একটা অবস্থান কিনা আমার, এরকম একটা কথা গালিব ভাই ইঙ্গিত দিয়ে বলেছেন। আমি খুব সুস্পষ্টভাবে বলি, আমি মনে হয় আমার বক্তব্যে বোঝাতে পেরেছি সেটা, কিন্তু খুব সুস্পষ্টভাবে বলি, আমি একাডেমিশিয়ান মনে করি নিজেকে। আমার কাজ ব্যাখ্যা করা, পর্যবেক্ষণ হাজির করা, অন্য কোনো কিছু নয়। আজম ভাই নিশ্চয়ই দেখেছেন যে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রবীণ মানে বয়স্ক অধ্যাপক, উনি আমার ছবি দিয়েছেন, ছবি দিয়ে বলেছেন, আমার 7-8টা ছবি ফেসবুক খুঁজে খুঁজে বের করেছে, আমার ওটা খুঁজে বের করতে আধা ঘন্টা লাগবে কমপক্ষে, আমার নিজের ইয়ে থেকে, আইডি থেকে উনি খুঁজে খুঁজে বের করেছেন, একজন সিনিয়র অধ্যাপক। তারপর তিনি সেই বিভিন্ন জায়গায় টিক দিয়েছেন আমার মাথার উপরে, টিক দিয়ে তারপর একটা লাইন লিখেছেন, সব আমলে মধু খাওয়ার কুদরতি শিখতে হবে। হোয়াট ননসেন্স অধ্যাপক, এটাকে অধ্যাপক বলে? আচ্ছা, তা আমার কাজ, আমি আবারও বললাম, আমার কাজ সোসাইটির জন্য স্পেস প্রত্যাশা করা। আমি যেটা করি, সোসাইটিতে যেন কথা বলার, চিন্তা করার স্পেস থাকে। আমি ফররুককে নিয়ে বলতে গেলে আমাকে কেন আপনি, তার মানে আমি যে বক্তব্যটা বললাম সেই বক্তব্যই ঠিক, যে আমি ফররুক নিয়ে বলতে গেলে আমি ট্যাগের শিকার হব বা আমি পক্ষ নিলাম নতুন পরিস্থিতিতে। এই হিস্ট্রিটার কারেকশন দরকার। হিস্ট্রিতে ফররুকের যদি কোনো জায়গা থাকে, সেই জায়গাটা ছেড়ে দেওয়া, আদারিং না করা। প্লিজ সোসাইটিতে স্পেস বাড়ুক, এই প্রত্যাশা করি। আমি একজন অধ্যাপক, ফলে আমার পজিশন হয়েছে। ধন্যবাদ।